বড় করে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সিঁড়িতে বসে পড়লাম। যাই একটা সুযোগ ছিল, সব শেষ। এখন চেয়ে চেয়ে দেখা ছাড়া কোনো উপায় নেই। কিভাবে বের করব বাবার খুনের রহস্য? কিভাবে নিজে পাওয়া প্রতিটা কষ্ট মার্জানা বেগমকে ফিরিয়ে দিব? এতদূর ছুটে আসার সার্থকতা কি? শুধু এইটুকু সার্থকতা তরির বিয়েটা দেখতে পাবো। মনে হচ্ছে বাবার খুনের রহস্যই থেকে যাবে। গালিব এসে আমার পাশে বসলো। ওর মনেও হতাশার ছাপ। এখন কিভাবে কি করবি? চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কোনো উপায় নেই। আচ্ছা, এটা কার কাজ হতে পারে? যার প্লেনই হোক, সে আমাদের প্লেন সম্পর্কে জানে। কিভাবে বুঝলি? এত নিখুঁত প্লেন কার মাথায় বা আসতে পারে? আরে মুন্নি আপুকে তুই চিনিস না? ওনার হাজব্যান্ড আর উনি যেই বল, ওর মুখে এসব তো মানায় না। আরো বেশি করে কথা পেটে রাখো। তুই শুধু শুধু আমাকে বুঝছিস। তুই তো নিষ্পাপ মুন্না। আবার মুন্নাকে? সিনেমার ডায়ালগ। আচ্ছা চল, মার্কেটে যেতে হবে। কেন? নাস্তা করব। আরে ভাই, মার্কেটে যেতে হবে না, সবার সাথে নাস্তা করবি। এখন কিন্তু মেজাজ গরম হয়ে যাচ্ছে। আচ্ছা চল। গালিবের রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। গালিবটা আবার কোথায় যেন হারিয়ে গেল। আমি তার বিছানায় শুয়ে মোবাইল টিপছি। আবার উদয় হলো সে প্রমা চৌধুরী। এবার এসে তো সরাসরি বলল, মেঘ বাবুকে বেশ চিন্তিত লাগছে। আমি আঁতকে উঠলাম তার কথা শুনে। আমি বিস্মিত হয়ে মেয়েটার দিকে তাকিয়ে আছি। চেষ্টা করছি চেনা যায় কিনা, কিন্তু না, সে অপরিচিত। কে আপনি? খোঁজ নিয়ে দেখেন কে আমি। আপনি জানলেন কি করে আমি মেঘ? সত্য কখনো গোপন থাকে না। কি চান আপনি? ভালোবাসা? কার? সময় হলে বলবো। আগে আগে বলে দেই, আমি কিন্তু পারবো না। সময় হলে দেখা যাবে। আমাকে আপনি আপনি করবেন না। বয়সে ছোট, ঠিক আছে, কিন্তু তুমি জানলে কি করে আমি মেঘ? মেয়েটা মোবাইল হাতে নিয়ে একটা ছবি আমাকে দেখালো। আমি রীতিমতো স্তব্ধ। বুকের ভিতর অদ্ভুত শিহরিণ বয়ে গেল। এটা তো সেই মায়াবতী মেঘা। এতক্ষণে প্রমা নামটা ক্লিয়ার বুঝতে পারলাম। মেঘা বলেছিল তার বান্ধবীর প্রমার কথা। হসন্ত যা মেঘাই বলেছিল, কিন্তু সে তো বলেছিল তার বান্ধবী এক্সামের কারণে তার সাথে আসতে পারেনি। আবার প্রমা এখানেই বাকি করে। সে কি হয় এই বাড়ির? কি হলো চিনতে পারছেন? কুমার ব্যাপারে সবকিছু রহস্যই রয়ে গেল। ক্লিয়ার হবে কিছুদিনের ভিতরে, তার আগেও হতে পারে। একটা কথা জিজ্ঞেস করব। কি? যদি কিছু মনে না করেন। মেঘার সম্পর্কে জানতে চাইছেন? ও মাই গড, এই মেয়ে তো দেখছি অনেক ফাস্ট। মেঘার আশা ছেড়ে দেন। কেন? ওর বিয়ে ঠিক হয়ে আছে। আমি ওর আশায় বসে আছি সেটাকে বললো তোমাকে? অনুমান করলাম। ভুল, আমি তার কাছ থেকে টাকা পাই। তুমি যেভাবে পারো মেঘাকে আমার সাথে একটি বার দেখা করার সুযোগ করে দাও। ছোটবেলায় খেয়েছি সুজি, একটু হলেও বুঝি। সমস্যা নেই, আমি দেখা করাবনি। তবে আমার ব্যাপারটা মাথায় রাখতে হবে। দেখা যাক। ঠিক আছে, ভয় পাবেন না মেঘ চৌধুরী। আমি আছি আপনার সাথে। বন্ধু ভাবতে পারেন, যখন উপকারে আসবে তখন না হয় বন্ধুত্বের হাতটা বাড়াবো। অপেক্ষায় রইলা। মেয়েটাকে নিয়ে রহস্যের শেষ নেই। সে এত কিছু জানে কি করে? যত সময় যাচ্ছে তত রহস্যের সম্মুখীন হচ্ছে। এই রহস্যের শেষ কবে? না জানি। এখান থেকে শেষমেশ পাবনা। বাস ধরতে হয়। গালিব টিস্যু দিয়ে চোখ মুছতে মুছতে রুমে প্রবেশ করলো। আমাকে দেখে আরো তাড়াতাড়ি চোখের পানি মুছে ফেললো। কাঁদছিলি কেন? কোথায়? দেখ গালিব, আমার থেকে কিছু লুকানো হবে তোর সব থেকে বড় বোকামি। আরে না, তোর থেকে কি লুকাবো? তোকে নিয়ে আর পারলাম না। আচ্ছা প্রমা মেয়েটাকে? প্রমা আবার কি করেছে? না, কিছু করেনি, এমনি জিজ্ঞেস করলাম আর কি। সে তো আমার ছোট বোন। আপন? এই সব পাগলের মতো বলছিস। পর হতে যাবে কেন? ভালো, এখন চল। পেটে আগুন লেগে আছে। ওয়েট, একটা টি-শার্ট পরে নেই। সিঁড়ি দিয়ে নামতেই দেখলাম সবাই বসে নাস্তা করছে। আমি আর গালিব পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু বড় মামার ডাকে থেমে যেতে হলো। এই গালিব। জি জেঠু। সকালে নাস্তা না করে কোথায় যাচ্ছিস? জেঠু, একটু মার্কেটে যাচ্ছি। কেন? সকাল সকাল এত কিসের জরুরি? না মানে জেঠু, মিরাজ রেস্টুরেন্টে যাবে। ছোট মামা বলল। রেস্টুরেন্টে আবার যাবি কেন? কাকু মিরাজ ব্রেকফাস্ট করবে। মেজাজ খুব খারাপ হতে লাগলো। এত পেঁচানোর কি দরকার? একটা কিছু বলে চলে, আসলেই তো হয়। মেজো মামি বলল, এখানে ব্রেকফাস্ট করলে কি সমস্যা? না মানে আম্মু মিরাজ দীর্ঘ অনেক বছর আমেরিকায় ছিল, তো আমাদের সাধারণ বাঙালি খাবার সে খেতে ইতস্তত বোধ করে। চট করে মুন্নি বলে উঠল, কাল তো বলেছিলি ডেকোরেশনের লোক। আরে ডেকোরেশন ওর মামার। আর তাছাড়া আমি ওয়েসে ওর ফ্ল্যাটেই ছিলাম। আবার একই ভার্সিটিতে পড়তাম। গালিবকে হাতে টানছি যাওয়ার জন্য, কিন্তু গালিবের মতলব যে অন্যটা ছিল তা কিছুক্ষণ পরে বুঝতে পারি। মেজো মামি এসে আমার হাত ধরে এক প্রকার জোর করে টেবিলে নিয়ে বসালো। সাথে গালিবও বসলো।
বড় মামা গালিবকে শাসাচ্ছে, তুই দিনের দিন বর্দাব হচ্ছিস নাকি? একটা ফরেনার ছেলে আসলো, তুই কারোর সাথে পরিচয় করিয়ে দিলি না। ছেলেটা কিভাবে আছে, কি খায় না খায়? মেজ মামা আমাকে বলল, তুমি কিছু মনে করো না, আমার ঘরে এটা বলদ হয়েছে, আরে খেতে পারে না, তোকে অভ্যাস করতে হবে না। থাক হয়েছে আঙ্কেল, আমি গালিবকে নিষেধ করেছিলাম। এর ফাঁকে গালিব চট করে সুযোগ বুঝে বলে ফেলল, জেঠু, মিরাজকে কিছুদিন রাখতে চাই। ওর বাবা মা নেই তো, শুধু ওর মামা আছে বাংলাদেশ। বলছিলাম কি, আমার সাথে যদি ওর ছুটি পর্যন্ত সময়টা রেখে দিতাম। আরে এখানে বলাবলির কি আছে গালিব? সে থাকবে এখানে, আমাদের সবার সাথে সময় কাটাবে। ওর নাম যেন কি বললি? মিরাজ। ওহ মিরাজ, তুমি যতদিন আছো একদম বাহিরের খাবার খাবে না, আমাদের বাড়িতে খাবে। আরে তুমি তো যাতে বাঙালি, দেশের খাবার খেয়ে অভ্যস্ত হও। দেখা যাক। আমাদের কথার মধ্যে দিয়ে নকল মেঘ বলে উঠল, মামা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছ, আমারও এখানে একা একা খুব বোরিং লাগছিল। যাক, ফরেনার একটা সঙ্গী পাওয়া গেল। সমস্যা নেই, গালিব আছে, মিরাজ আছে, সব তো সমবয়সী। গালিবকে এতক্ষণ আকারই বলি না কেন, এখন বেশ বুদ্ধিমান মনে হচ্ছে। সুযোগ বুঝে এমন একটা কাজ করলো বলার বাহিরে। আমার অবশ্য এই পরিবারের এই পজিশনটা বেশ প্রয়োজন ছিল। ডেকোরেশনের লোক সাজার একটাই উদ্দেশ্য, বাড়ির চারপাশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখা। কেউ কিছু মনে করবে না, 3 দিন যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে পারবো। কেননা পুরো বাড়িটার আনাচে কানাচে সাজানোর কন্ট্রাক্ট কিন্তু ইতিমধ্যে দেওয়া হয়েছে। কিন্তু আমার সব প্লেনে পানি ঢাললো এই মূর্খ মেঘ। আচমকা এমন একটা সিচুয়েশনের পর্ব কখনো ভাবিনি। আমাকে ভেঙে পড়লে হবে না, সব কিছু আবার ঢেলে সাজাতে হবে। তার জন্য আনাসের শরণাপন্ন হতে হবে। খাবার টেবিলে সবাইকে দেখছি, কিন্তু তরিকে দেখছি না। তরি আর এই পরিবারের মা, যে কিছু তো একটা আছে। সবাই আমার বোনকে অবহেলা করছে না তো? মারা জানা বেগমের তো নিজের পেটের মেয়ে, তাহলে সে কিছু বলছে না কেন? আবার গতকাল মামি বলেছিল মেঘ আসলে তরির বিয়ে ভেঙে যাবে। এই কথাটা তখন তত গুরুত্ব তো এ কারিনি। এখন দেখছি সব থেকে এই কথাটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। না, আর হাত গুটিয়ে বসে থাকলে চলবে না, কিছু একটা করতে হবে। আমি আর গালিব তার রুমেই বসেছিলাম। হুট করে মারজানা বেগম আসলো সেখানে। আমি আর গালিব অনেকটা থমকে গেলাম। কি বলবে কে জানে। গালিব, জি ফুফু, তোরা একটু মেঘের সাথে যাতো। কোথায়? মেঘ নাকি তরির বর দেখতে যাবে। তোরা গেলে ভালো হয়। আমি গালিবকে ইশারায় বললাম রাজি হওয়ার জন্য। আপনি চিন্তা করবেন না, আমরা যাব। ঠিক আছে, রেডি হয়ে নিচে আসো। মারজানা বেগম চলে গেল। আচ্ছা গালিব, তরির হবু বর দেখতে কেমন রে? এটা আর আমাকে বলিস না। কেন? সেখানে গেলেই দেখতে পারবি। আমার কেমন যেন লাগছে রে, মনে হচ্ছে তরি ভালো নেই। 2 দিন থাক, তাহলেই বুঝতে পারবি। শুন গালিব, এমপি মন্ত্রী বোনার টাইম আমার নাই। আমি কেমন ছেলে তুই ভালো করেই জানিস। আমি যদি দেখি আমার বোনের একটু কষ্ট, পুরো বাড়িতে আগুন লাগিয়ে দিব। কে বাঁচো কে মূল্য সেটাও দেখব না। মৃত্যুর পরোয়া আমার নেই। মাথা ঠান্ডা রাখো, উত্তেজিত হয়ে কিছু করা যায় না। মাঝে মাঝে মন চায় তোকেও ইচ্ছের মতো পিটায়। তুই সব কথা আমার থেকে গোপন রেখেছিস। আমি তো আর সাথে গোপন রাখিনি। কোনো অদৃশ্য শিকলে আমার হাত পা বাঁধা। আমার কাছে বললে সমস্যাটা কি? আচ্ছা বাদ দাও এসব, চল নিচে চল। ওয়েট, আচ্ছা নকল মেঘটাকে কে নিয়ে আসতে পারে বলতো? সেটা তো আমি ভাবছি, সম্ভবত মুন্নির কাছে। কিন্তু সে কেন নকল মেঘকে নিয়ে আসবে? জাস্ট অল্প কিছুদিন এখানে থাকলে সব নিজে থেকে জানতে পারবি। অপেক্ষায় রইলাম। নিচে নামতে প্রমা এসে বলল, মেঘা নাকি আমার সাথে দেখা করার জন্য রাজি হয়েছ। একার প্রমার থেকে মেঘার ফোন নাম্বার নিলাম। এখন অবশ্য নিজের ভিতরে কেমন কেমন অনুভূতি হচ্ছে। এই অনুভূতির কথা শুধু ছেলেরা বলতে পারবে। আমার অবশ্য এমন অনুভূতি প্রকাশের সুযোগ হয়েছিল। যাই হোক, সেটা অন্যদিন সবার সাথে শেয়ার করব। এখন গল্পে যাওয়া যাক। প্রেমে পড়লে পৃথিবীর সব মানুষের মাঝে কিছু পরিবর্তন আসে। আমার মাঝেও কিছু অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলাম। তবে কি আমিও সেই শ্যামবর্ণ বহুরূপী মায়াবিনীর মার জালে ফেসে গেলাম? মুহূর্তেই মনে হতাশার সৃষ্টি হলো। প্রমা বলেছিল মেঘার বিয়ে ঠিক হয়ে আছে। কি অদ্ভুত, আমি সেটা জেনেও মেঘার প্রতি মার অনুভূতি সৃষ্টি করছি। আর আমি একদিক দিয়ে একতরফা ভাবছি কেন? মেঘাও যে আমাকে নিয়ে ভাবে। মেঘার মনেও তো আমার প্রতি অনুভূতি সৃষ্টি হওয়া চাই। কত বোকা হচ্ছি দিনের দিন। মেঘার ফোন নাম্বারটার দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছি। ফোন দিতে সাহস পাচ্ছি না, কি না কিভাবে। তাই SMS দিলাম, হাই লিখো। একার বসে আছি অনেকক্ষণ যাবত, কোনো রিপ্লাই নেই। গালিব আর মূর্খ রেডি হচ্ছে। আমি সোফায় বসে মেসেজের রিপ্লাই এর অপেক্ষা করছি। একটা সময় মনে হলো রিপ্লাই বুঝি আর পাবো না, তবুও আশা ছাড়িনি।
টুটু টুটু করে নোটিফিকেশন বেজে উঠল। মেঘার রিপ্লাই দিয়েছে, টিল্ডকে আপনি? রিপ্লাই দিলাম, টিল্ড পাওনাদার। টিল্ডও আপনি? সেই কিপ্টে লোকটা। টিল্ড নিজের টাকা নিজে চাচ্ছি, এখানে কিপ্টেমির কি দেখলেন? টিল্ড বারে 500 টাকারই না হয় একটা মামলা, এর জন্য আপনার ঘুম আসছে না? টিল্ড 500 টাকা নয়, 5000 হয়েছে এখন। টিল্ড কি? টিল্ড হুমম, আপনি যেখানেই থাকুন না কেন অতি তাড়াতাড়ি আমার টাকা নিয়ে আমার সামনে হাজির হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। টিল্ড বুঝেছি টাকার জন্য আপনার খাওয়া দাওয়া বন্ধ হয়ে আছে, কোথায় দেখা করবেন? টিল্ড আপনি বলেন কোথায় আসতে হবে? টিল্ড তারা চিহ্ন 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 তারা চিহ্ন। টিল্ড কখন আসবো? টিল্ড আধা ঘন্টার ভিতরে। টিল্ড ওকে। মনে মনে লাড্ডু ফুটছে, মেয়েটাকে আবার দেখতে পাবো, হোক না সে পরের। প্রিয় মানুষকে দেখার মাঝেই অধিক আনন্দ। গালিব ড্রাইভ করছে, আমি তার পাশে আর মূর্খ পিছনে। ইচ্ছে করছে স্টাডিংটা খুলে ওর মাথায় বাড়িতেই। এমন ভাবে অভিনয় করছে আমার কাছে এখন আমাকেই সন্দেহ লাগছে আমি মেঘ না সে মেঘ। এখন ওর পালক, কিছু জিজ্ঞেস করাও যাবে না, তাহলে মার্জানা বেগম আবার আমার অবস্থা বেহাল করে ছাড়বে। গালিবকে মেঘার দেওয়ার ঠিকানা দেখালাম, এই ঠিকানায় ইমার্জেন্সি ভাবে নিয়ে চল। কেন? একজন আসছে, দেখা করবে। পিছন থেকে মূর্খ বলল, ব্রু ডেটে যাবে গার্লফ্রেন্ডের সাথে। খুমম, ওকে, নো প্রবলেম, আমরাও আছি তোমার সাথে। মূর্খকে কিছু বলার মতো ইচ্ছে এখন নেই, অযথা মোড নষ্ট করতে চাই না। মূর্খর কথার রিপ্লাই না দিয়ে তাকে থামানো গেলেও গালিবকে কে থামাবে? বেস্ট ফ্রেন্ড থাকলে যা হয় আর কি সব উদ্ভট কথা বলছে। একদম হানিমুন পর্যন্ত চলে গেছে সে। নদীর পাড়ে বেশ মুগ্ধকর একটা পরিবেশ, এদিক দিয়ে বয়ে গেছে নদীর ছোট্ট একটি শাখা। এপারও আকার র পারাপারের জন্য রয়েছে অসংখ্য নৌকা। বিকেল বেলা আসতে পারলে বেশ ভালো হতো। সময় অতিক্রম করে আধা ঘন্টা অতিবাহিত হতে লাগলো, কিন্তু কারো আসার নাম নিশানা নেই। গালিব তো কখন থেকে বলতে শুরু করেছে আজকে আর আসবে না, কিন্তু মোটু কিছু বলেনি। সময় আস্তে আস্তে অতিবাহিত হতে লাগলো। অনেকগুলো মেসেজ দিলাম, কোনো রিপ্লাই নেই। এখান থেকে নাকি বেশি দূর নয় পাত্রের বাড়ি, তাই গালিব আর মোটুকে পাঠিয়ে দিলাম। আমি গালিবের সাথে আবার কেলে এসে দেখবো বর্গে। কি ভেবে যেন 2 ঘন্টা বসেছিলাম জানি না, কিন্তু মেঘার না আসার কারণটা বুঝতে পারছি না। ফোন দিলে আবার কে নাকে ধরে বসে সেটা ভেবে আর ফোন দিলাম না। মেঘার প্রতি ভ্রান্ত ধারণা সৃষ্টি হওয়ার আগেই উঠে দাঁড়ালাম, কেননা প্রিয় মানুষের প্রতি কখনো ভ্রান্ত ধারণা তৈরি করতে নেই। যত সম্ভব তার ভুল ত্রুটি কোনো কারণ ভেবে সেটা ভুলে যাওয়া ভালো। হয়তো মেঘা কোনো কাজে আটকে গেছে, এই জন্য আসতে পারেনি। তবে প্রশ্ন একটা মনের কোণে রয়ে যায়, অন্তত মেসেজ দিয়ে বলতে পারতো ব্যস্ত আছি। গালিবকে ফোন দিলাম আমাকে এসে নিয়ে যাওয়ার জন্য। তরির হবু বর দেখে মাথা গরম হয়ে গেল। এটা ছেলে পক্ষের বাড়ি দেখে কোনো রকম দাঁতে দাঁত চেপে রাগটা কন্ট্রোল করার চেষ্টা করছি। রাগে শরীর কাঁপছে। গালিব চুপ হয়ে আছে। ছেলেটা হলো অটিস্টিক, মানে তার এখনো মানসিক বিকাশ হয়নি, ছোট বাচ্চাদের মতো আচরণ করে। বুঝেছি ছেলের বাবার টাকা পয়সা দেখে মার্জানা বেগম বিয়েটা ঠিক করেছে। তরি এমনি সে বাকপ্রতিনিধি, আবার একটা মানসিক রোগীর সাথে বিয়ে হচ্ছে। এই সংসার তো 1 মিনিটও সুখী হবে না। আমি আর গালিব হতাশ হলেও মোটু সে দিব্যি বলে যাচ্ছে। গালিব পাত্র কিন্তু ফার্স্ট ক্লাস, আমার হেব্বি ভালো লেগেছে। ইচ্ছে করছিল ওর মুখ বরাবর শরবতের গ্লাসটা ছুঁড়ে মারি। গালিব বুঝতে পারে আমার অবস্থা। গালিব ততক্ষণে আমার হাতটা ধরে ফেলে। শালা গালের জন্য চোখে দেখে না, এটা নাকি ফার্স্ট ক্লাস পাত্র। রাখো, আগে বিয়েটা ভাঙি। তোর মুখোশ যদি আমি প্লাস দিয়ে টেনে টেনে না খুঁজছি তাহলে আমি আসাদুজ্জামানের ছেলে না। পকেট মোবাইল বেজে উঠল। রাতটা সংযত করে মোবাইলটা পকেট থেকে বের করলাম। দেখলাম মেঘার নাম্বার থেকে ফোন এসেছে, সাথে সাথে সুইচ অফ করে দিলাম। এই মেঘ এত ভেসে আসেনি যে একটা মেয়ে তাকে আঙুলের ইশারায় নাচাবে আর সে নাচবে। এমনি মন মেজাজ ভালো না। ভর দুপুর বেলা শুয়ে আছি গালিবের রুমে। তরির চিন্তায় মাথা নষ্ট। হবার জোগাড় কিভাবে বিয়েটা আটকানো যায় সেটাই ভাবছি। এখন সব প্ল্যান বাদ দিয়ে হলেও তরির বিয়েটা আটকানোর চিন্তা করতে হবে। তরির প্রতি এমন ভিন্ন আচরণের জন্য বাড়ির প্রতিটা সদস্যকে কঠিন জবাব দিতে হবে। চিন্তা কর, এই করতে এক সময় চোখ দুটি লেগে আসলো। হারিয়ে গেলাম গভীর ঘুমে। শ্রাবণের মেঘাচ্ছন্ন বিকেল, মেঘা ছাদে বসে বৃষ্টির অপেক্ষা করছে। আমি গেটের দরজার পাশে দেয়ালটার সাথে হেলান দিয়ে ওর রূপের মাধুর্য হারিয়ে যাচ্ছে। ঠিক হঠাৎ শুরু হলো মুষলধারে বৃষ্টি। মেঘার মুখে অট্টহাসি, চোখ বুজে 2 হাত প্রসারিত করে বৃষ্টির পানির স্পর্শ অনুভব করছে। ওর লম্বা চুলগুলো ভিজে একদম একাকার। নিজেকে ধরে রাখতে পারিনি, হাঁটি হাঁটি পা পা করে
গিয়ে মেঘাকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। আমার স্পর্শ পেয়ে মেঘা আমাকে ছাড়িয়ে লজ্জায় দৌড় দিল। বাড়ির ছাদ ছিল পুরনো, দেয়াল ছিল ভাঙা, এক পাশের অংশ বিলীন হয়েছে বহু আগে। মেঘা নিজেকে সামলাতে পারেনি, শাওলাতে পিচ্ছিল খেয়ে একদম ছাদ থেকে পড়ে গেল। আমি মেঘা বলে একটা চিৎকার মেরে লাফ দিয়ে ঘুম থেকে উঠলাম। পুরো শরীর এখনো কাঁপছে, মনে হচ্ছে এটা বুঝি বাস্তবে এখনই ঘটলো আমার সাথে। আশেপাশে তাকিয়ে দেখি কেউ নেই, যাক কেউ টের পায়নি, কিন্তু স্বপ্নের ব্যাখ্যাটা বুঝতে পারছি না। মেঘার সাথে তো তেমন কিছু হয়নি আমার, তাহলে এমন স্বপ্ন কেন দেখলাম? অবশ্য বিজ্ঞান বলে এগুলোর সব মস্তিষ্কের কাজ, তবে এই স্বপ্নটা মস্তিষ্কের কাজ ভাবাটা আমার রহবের সব থেকে বোকামি। নিশ্চয়ই এর দ্বারা আমাকে কোনো ইঙ্গিত প্রদান করা হয়েছে। এর উত্তর শুধু আনাস দিতে পারবে। ফ্রেশ হয়ে এসে আনাসকে ফোন দিলাম, কিন্তু ফোন উঠাচ্ছে না। ঘড়ির দিকে তাকিয়ে দেখি আসরের নামাজের সময় এখন। নিশ্চয়ই আনাস মসজিদে আছে। পরে দেখি ট্রাই করে, রুম থেকে বের হয়ে বাইরে চলে আসলাম। স্বপ্নটা দেখার পর থেকে নিজের মনের মাঝে কেমন অস্থিরতা কাজ করছে। হঠাৎ মোবাইলের নেটওয়ার্ক ডিস্টার্ব দেওয়া শুরু করলো। 3 গ্রাম নেটওয়ার্ক সঠিকভাবে পাচ্ছে না। এদিকে আনাসের থেকে স্বপ্নটার ব্যাখ্যা জানার জন্য মনটা কেমন বেকুল হয়ে আছে। মোবাইলের নেটওয়ার্ক খুঁজতে খুঁজতে এসে পড়লাম বাড়ির দক্ষিণ দিকের দেয়ালের কাছে। অনেক সুন্দর সুন্দর রবৃক্ষ রোপণ করা, গাছগুলোর দূরত্ব বেশি না হওয়ায় জায়গাটা একটু ঝোপঝাড়ের মতো লাগছে। একটু দূরে দেখলাম মারজানা বেগম ফোনে কার সাথে যেন কথা বলছে। কথাগুলো শোনা আমার জরুরি, প্রতিটা জিনিস আমাকে খুঁটিয়ে দেখতে হবে, হাল ছাড়লে চলবে না। জবা ফুলগাছটার আড়ালে যাওয়া যাক। অনেকটা জায়গা আচ্ছন্ন, সাইজে বেশ বড়। গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম চোখের আড়ালে। শুধুমাত্র এটুকু কথা শুনলাম, আমার ছেলেকে পেয়েছি, এটাই আমার কাছে যথেষ্ট। হসন্তটাও সে যা বলবে তাই হবে। নেক্সট টাইম আর এই বিষয়টা নিয়ে কোনো প্রকার কন্ট্রাক্ট করবেন না আমার সাথে। মারজান বেগম চলে গেল, আমি চুপ থেকে বের হয়ে আসলাম। এখানেও রহস্য কি হতে পারে বিষয়টা বোঝার চেষ্টা করছি। মোবাইল বেজে উঠল, আনাস ফোন দিচ্ছে। ফোনটা রিসিভ করলাম। হ্যালো কুমম, কেমন আছিস? ভালো। কোথায় ছিলি এতক্ষণ? আরে বলিস না, একজন পেশেন্ট এসেছিল। কি সব উদ্ভট কথা বলে, তার মাঝে নাকি মুমির আত্মা প্রবেশ করেছে। আবার সে প্রাচীন মিশরীয় ভাষায় কথা বলছে মাঝে মাঝে। সত্যি তো হতে পারে, প্রাচীন মিশরীয় ভাষা সহজ নয়। তুই একজন আর্কিটেকচার, তুই কি বুঝবি সাইকোলজিক্যাল প্রবলেম? আচ্ছা, এর ব্যাখ্যাটা কি বলতো শুন। মানুষ যখন কোনো জিনিস নিয়ে অতিরিক্ত চিন্তা করে, তখন সেটা তার মস্তিষ্কে বেঁধে যায়। সে এটা নিয়ে বিভিন্ন উদ্ভট চিন্তা ভাবনা করে। এক সময় যখন তার লিমিট ক্রস করে ফেলে, তখন সে মানসিক রোগী হয়ে যায়। তার মস্ত হ্রস্ব ইকার্সকে শুধু সেই চিন্তাগুলো সেভ হয়ে যায়। এই জন্য বারবার সে শুধু এই কথাগুলো বলে। রাস্তাঘাটে যে পাগলগুলো আছে দেখবি, একজনের পাগলামির স্টাইল অন্যজনের সাথে মিলে না। তার আচরণ যেরকম লক্ষ্য করবি মনে করবি সে এক সময় এই বিষয়টা নিয়ে গভীর চিন্তায় মগ্ন থাকত। তবে বংশগত হলে ভিন্ন কথা। তাহলে সে প্রাচীন মিশরীয় ভাষা কিভাবে বলছে? ওই যে সে প্রাচীন মিশর নিয়ে সম্ভবত কৌতূহলী ছিল, সেজন্য সে মিশরের ইতিহাস বেশি পড়েছে। নারী এবং শখের বসে ভাষাগুলো রপ্ত করতে চেয়েছিল। এক সময় বিষয়টা অতিরিক্ত হয়ে যায়, বেশ এইটুকুই। তাহলে এর চিকিৎসা কি? মানসিক হসপিটাল। কিছুদিন থাকলেই এর প্রভাব কেটে যাবে। ভাবছিলাম তোকে সদ্য দেখা একটা স্বপ্নের কথা বলবো। তোর চিকিৎসা পদ্ধতি পছন্দ হচ্ছে না। আচ্ছা, তোর জন্য ভিন্ন চিকিৎসার ব্যবস্থা করব। শুন, আমি একটু আগে ঘুমিয়েছিলাম, স্বপ্নে দেখলাম মেঘার পরিচয়টা সংক্ষেপে বলে স্বপ্নটা বললাম। তোর কাছে কি এই স্বপ্নের কোনো ব্যাখ্যা আছে? বেশি নেই, কয়েক ব্যাখ্যা হবে মাত্র। আমি সিরিয়াস ম্যান, তুই মেঘাকে নিয়ে অতিরিক্ত চিন্তা করছিস, সেই জন্য। সমস্যা নেই, আমি একটু ব্যস্ত আছি, সময় মতো পৌঁছে যাব। তোর যত সমস্যা আছে দেখব। আমার কাছে মনে হচ্ছে এটা কোনো প্যারানরমাল কথা। আচ্ছা, আমাকে 2 দিন সময় দে, আমি ভালোভাবে খতিয়ে দেখছি এর কোনো বিশেষ ব্যাখ্যা পাওয়া যায় কিনা। ওকে। গালিবের সাথে উঠোনে ফাঁকার সাইডে বসে আছি। একটা উপায় মাথায় ঘুরপাক খাচ্ছে। গালিব, কুমম, তোর ফুপির পার্সোনাল কোনো অ্যাসিস্ট্যান্ট নেই? আছে তো, দেখিস না ফুপির পিছনে প্রায় সময় দুজন ঘুরে। 2 বছর আগে কি তারাই ছিল? না, একজন প্রাপ্ত বয়স্ক মহিলা ছিল, আর একজন পুরুষ ছিল। আচমকা একদিনেই দুজনকে ফুপি চাকরি থেকে বহিষ্কার করে দেয়। কত বছর আগে? 2 বছর। মানে আব্বুর মৃত্যু 2 বছর আগেই হয়েছিল। মনে করে দেখতো আব্বুর মৃত্যু বসন্ত জুর পর চাকরি থেকে তাদের বহিষ্কার করেছে নাকি মৃত্যুর আগে? সম্ভবত ফুফার মৃত্যুর পর। আচ্ছা, তাদের কাজটা কি ছিল?
মহিলাটা সব সময় ফুপির সব কর্মকাণ্ডের নোট করত। মনে কর আজকে কোথায় যাবে, 3 দিন পর এই সময়ে তার কাজ কি, কোথায়, কোনোদিন কোন সময় ফুপির কি কাজ, সেগুলো লিপিবদ্ধ করত। পেয়েছি। কি পেয়েছিস? সময় হলে বুঝবি। আচ্ছা, তুই কি সেই মহিলা বা পুরুষটার বাড়ির ঠিকানা জানিস? সঠিক মনে আসছে না। ও হ্যাঁ, একদিন মহিলাটার বাড়িতে কি জরুরি কাজ পড়ে, ফুপি আমাকে বলে তাকে তার বাসায় পৌঁছে দিতে। ঠিকানা মনে আছে। ঘুমম। একটু একটু। আনাস আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। কিসের? চাকর। প্রশ্রয়ী কার থেকে বহিষ্কারের পর সেই লোকটাকেও আর কোনোদিন দেখিনি, আর মহিলাটাকেও না। এটা তো বিরাট সমস্যা। আচ্ছা, আনাসকে বললে কোনো না কোনো উপায় নিশ্চয় করবে। কিসের উপায়? ওকে জানিয়ে কাজ নেই। তোর উপরও আমার বিশ্বাস নেই। এতক্ষণে মনে হলো আমার উপর বিশ্বাস নেই তোর। ঘুমম। তুই শুধু আমাদের সাথে থাকবি। তোর এত কিছু জেনে কাজ নেই। ওকে, একটু পর। মেঘ। আবার কি? দেখ প্রমার সাথে কে এটা। মেঘাকে দেখে অনেকটা থমকে গেলাম। এদিকে আসছে। গালিব, চল। মনে হচ্ছে ওরা এদিকে আসছে, বিশেষ কিছু বলবে হয়তো। আরে প্রমার সাথে মেয়েটাই আমাকে 2 ঘন্টা বসিয়ে রেখেছিল। এটাই কি সেই মেয়েটা? তুই বেশ অদ্ভুত রে। কেন? ভার্সিটিতে যখন এলিশা তোর পিছনে পিছনে ঘুরতো তুই পাত্তাই দিতি না। পুরো ক্যাম্পাস জুড়ে সে ছিল ক্রাশ আইকন। আর তুই এখানে এসে একটা শ্যামলা মেয়েকে পছন্দ করে বসলি। শুন, এলিশা ছিল ইন্ডিয়ান গার্ল। ধর্ম ছিল প্রকার শিখ, মনে ছিল হিংসা। আর আমার মন মেজাজ তেমন তুই ভালোই বুঝিস। তাহলে এই মেয়ের বেলায় তোর আগের আচরণ কোথায় হারায়? এত প্রশ্ন করিস না। তুই কি এলিসার এজেন্ট নাকি? তোর কাছে তো এটাই মনে হবে। আমাদের কথার মধ্য দিয়ে এই দুজন এসে উপস্থিত হলো। আমি মেঘাকে দেখে উঠে দাঁড়ালাম। প্রচন্ড রাগর প্রতি। গালিব হালকা কাশি দিয়ে বলল, অ্যাহেম, এই প্রমা, তোর সাথে কিছু কথা আছে, একটু অন্যদিকে চল। আমি হাত গুটিয়ে মেঘার বিপরীত মুখী হয়ে দাঁড়িয়ে আছি। মেঘা বলল, হিসেবে টাকা আপনার কাছ থেকে পাই। কিভাবে? এই যে 5,000 টাকা। ওয়েট, 5,000 না, 7,000। আবার বেড়েছে। আচ্ছা যাই হোক, 500 টাকার আপনি টিকিট কেটেছেন। টাকাটা তো আমার দেওয়ার কথা ছিল, তাই না? কুমম। টাকাটা আপনি দিয়েছেন, সো এখন আপনাকে ওই টাকাটা আমি দিতে হবে। ধরতে গেলে ওই 500 টাকা তো আমার, তাই না? যেহেতু আপনাকে আমি এখন পরিশোধ করব। কুমম। এখন আকার ছোট্ট হিসাব আমাকে দিন। ওই 500 টাকা কতদিন আপনার পকেট ছিল? যতদিন ছিল, প্রতি 6 ঘন্টায় 100 টাকার সুদ ধরে, এবং এর চক্রবৃদ্ধি সহ কত হয়েছে হিসেব করে দেখেন আপনি আমার থেকে টাকা পান নাকি আমি পাই। ধপাস করে চেয়ারে বসে পড়লাম। হিটলার আবি চিন্তায় এই হিসাবকে শিখিয়েছে। বিজনেস স্টাডি শাখার স্টুডেন্ট, কমার্সের স্টুডেন্টদের একটাই কাজ, মানুষের পকেটের টাকা সারা জীবন হিসাব করা। আমার টাকা আমার কাছ থেকে সুদ। ভাবা যায় এগুলা? ঘুমম। হিসেব আরো বাকি আছে। মেঘ থেকে যে মিরাজ হয়েছেন, আকিকা দিয়ে নাম পরিবর্তন করেছেন। প্রমা তোমাকেও বলে ফেলছে। বান্ধবী বলে কথা। সেদিন মিথ্যা বললেন কেন? কিসের? আচ্ছা, এই হিসাব পরে করব। সকালবেলা এত বড় ধোকাটা দিলে কেন? প্রমার মুখে বিষণ্ণ ছাপ তৈরি হলো। নরম সুরে বলল, প্রভু শ্বশুর বাড়ি থেকে লোক এসেছিল, ব্যস্ত ছিলাম। কথাটা বড্ড যাতনা দিল আমাকে। কেন যেন এই কথাটা মেনে নিতে পারছি না। মেঘার মুখের অবস্থা দেখে বোঝা যাচ্ছে সে বোধহয় এক্ষুনি কেঁদে দিবে। কিন্তু কেন? মেঘাও কি তার বিয়েতে রাজি না? হতাশ মনে বললাম, আগে বললেই পারতে। আমি কি জানি নাকি? খুট করে চলে এসেছে। একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছ কি? কখন যে আপনি থেকে তুমি বলে ফেলেছি, তোমায় খেয়ালি করিনি। তুমি করেই বলেন। আচ্ছা চলেন আমার সাথে। কোথায়? যেদিকে দু চোখ যায়। মানে জাস্ট ফান। আপনার টাকা পরিশোধ করব। হাত একার এত টাকা নেই। কারো কাছ থেকে ধার নিয়ে দিতে হবে। জমা থাকুক, যখন প্রয়োজন হবে চেয়ে নিব। আমি বলেছি না আমি কারো পাওনা অপূর্ণ রাখি না। তাহলে সেদিন বাসে দেওনি কেন? আবার চোরের মতোই বা পালিয়ে গেল কেন? সেদিন সেখানে আমার খবর ছিল। গাড়ি থেকে নামার সাথে সাথে সে আমাকে রিসিভ করে। আপনার সাথে যদি দেখতো তাহলে কি? কিছু না। তুমি বোধহয় তোমার বিয়েতে রাজি না, তাই না? মেঘা ঘাড় নেড়ে হ্যাঁ সম্মতি জানালো। কোনো পছন্দের মানুষ আছে, আকাশের চাঁদ ছোঁয়া যায় না, তার উপস্থিতি অনুভব করা যায়। মানে কিছু না, চলেন আমার সাথে একটু। কোথায়? ডিঙিতে করে শাপলা তুলব। এখানে শাপলা পাওয়া যায় নাকি? পাওয়া যায়। আমার সাথেই বা কেন? কবু বরকে ফোন দাও না। মানে আপনি শহরের ছেলে, কখনো ডিঙ্গিতে করে শাপলা তুলেছেন কিনা? চলুন, অনুভূতিটা মন্দ না। না, যাব না। সব পিছু থাকবে। পরে আরেক সমস্যা, আমার যখন ইচ্ছে হবে গালিবকে সাথে করে নিয়ে যাব। ও ঠিক আছে। একটু নীরব থাকার পর
নৌকাতে চড়ারা বেশি শখ নাকি? কুমম, কিন্তু কেউ নিয়ে যায় না। ভাইয়ারা শুনলে বকা দেয়। এখন কেউ দেখবে না। না, এবারে কেউ পরিচিত নেই। তৈরির বিয়ের নাম করে এসেছি, বিয়ের পর্যন্ত আছি, সাথে গালিবকে নিয়ে নেই। না, কেন? আপনার সাথে ঘুরবো, দেখা যাবে। মেজাজ গরম হলে তোমাকে ডিঙ্গি থেকে ফেলে দিলাম। গালিব থাকলে তো আটকাতে পারবে। আপনি যদি ফেলেও দেন আবার আপনিই তুলবেন। রাগী মানুষের মনে মায়া বেশি। কোন মায়া বেশি? তবে সবার জন্য নয়, পরিচিতদের জন্য। সেদিন বাসেও কি আমি আপনার পূর্ব পরিচিত ছিলাম? বাদ দেও, চলো তো। ওয়েট, আমি বোরকা চেঞ্জ করে আসি। কেন? ঘুরতে যাব, একটু প্রকৃতির নিবিড় স্পর্শ অনুভব করব না? বোরকাই বেটার। পর্দা হচ্ছে, না হয় গুনাহ হবে। আপনি কি জানেন মানুষ জেনে শুনে গুনাহ করে বেশি? কুমম, তবে নিজেকে সর্বদা সতর্ক রাখলে ক্ষতি কি? একটু হলেও তো পাপ কমবে। আচ্ছা, সিগারেটের প্যাকেটে যখন লেখা থাকে ধূমপান ক্যান্সারের কারণ, সেটা দেখেও কেন মানুষ সিগারেট খায়? পর্দা আর সিগারেট এক নয়। আপনার সাথে থেকে করি না একটু গুনাহ, পরে তওবা পরে নিব। তওবা পড়ার আগেই যদি ওপারের ডাক চলে আসে। আপনার মতো ভাবলে পৃথিবীতে একটাও খারাপ কাজ হতো না। পৃথিবীতে খারাপ কাজ হতেই হবে এমন কোনো কথা আছে নাকি? পৃথিবীতে খারাপ কাজ না থাকলে ভালো কাজের মূল্য বোঝা যায় না। সেটা অবশ্য ঠিক, তবে ইচ্ছে করে না করাই বেটার। সেটা বুঝে কয়েকজন? সবাই বুঝে, কিন্তু তোমার মতো আর কি। পরে তওবা করবে এটা ভেবে বসে থাকে। ভেবেছিলাম অভিমান করব মেয়েটার উপর, কিন্তু ওর মায়াবতী মুখের পানে চেয়ে আমার সব অভিমান ভেঙে চূর্ণ। মেঘাও বোধহয় আমাকে পছন্দ করে। ওর অনেক আচরণ অবশ্য এটাই প্রমাণ করছে। কিন্তু কোথায় যেন আটকে পড়ে আছে সে। হয়তো বিয়ে ঠিক হয়ে আছে, এই জন্য বলতে রোছে না। কি করা যায় সেটাই ভাবছি। মেঘাকে প্রপোজ করব। না, আবার যদি রিজেক্ট করে দেয়? লজ্জা পাবো। মেয়েদের মতিগতি বোঝা বড় দায়। হয়তো মেঘার আচরণই সবার সাথে এমন। সেদিন বাসেই তো বলেছিল সে মিশুক স্বভাবের, সব বার সাথে খুব সহজে মিশে। আমি অযথা শুধু ভাবছি মেঘাকে নিয়ে। মেঘা রেডি হয়ে আসার আগেই গালিব কোথা থেকে যেন হন্তদন্ত করে ছুটে এসে বলল, একটা সুখবর আছে। কি? সেই মহিলাটার বাড়ির ঠিকানা পাওয়া গেছে। কোন মহিলা? ওই যে ফুপিপি। এ ছিল না? ও, সে থাকে সে ঠিকানায়। কি বলবো, ঘটনা একদম নাজেহাল। মানে, সেই মহিলাটি নাকি চাকরি থেকে রিটায়ার্ড হওয়ার 2 দিন পর খুন হয়। ও মাই গড, আরেকটু বাকি আছে। আবার কি? তার ঠিক 1 দিন পর পুরুষ যে পিএস ছিল সেও আত্মহত্যা করে। তুই এসব জানলি কি করে? আমার সাথে চল এখনই। কুমম, মেঘাকে নিয়ে এক জায়গায় যাব। জাস্ট 1 মিনিট। আমি গালিবের সাথে চললাম। কে জানে আবার কি দেখাবে।